ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম রাধে সাই। আজকের গল্পটি কিছু অভিজ্ঞ অ্যাম্বুলেন্স চালকের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আমি কিছুদিন আগে এক অ্যাম্বুলেন্স চালকের কাছে শুনছিলাম যে, ভাই এত বছর অ্যাম্বুলেন্স চালাও, ভয় লাগে না? সে হেসেই বলেছিল ভয় লাগে না। তবে তার সাথে আমার কালকে রাতে দেখা হয়েছিল। সে বলছে, তুমি জিজ্ঞাসা করেছিলে না ভাই এত বছর অ্যাম্বুলেন্স চালাই ভয় লাগে কি না? আমি বলেছিলাম হ্যাঁ, ভয় লাগে না। কিন্তু আজ বলি, ভয় পেতাম না। একটা রাত ছিল যেটার আমার সব কিছু পাল্টে দেয়। ওই রাতের পর থেকে আমি রাত 12টার পরে আর কোনো লাশ পরিবহন করি না। পারলে সেই সময় আমি তো রাস্তায় নামি না। গল্পটা শুরু করা যাক। 2017 সাল, এক বর্ষার রাত, জুন মাসে ঢাকায় টিপটিপ বৃষ্টি বসে। হঠাৎ রাত ঠিক 12টা ঢাকা মেডিকেল হসপিটাল থেকে ফোন আসে, একটা লাশ নিয়ে যেতে হবে। 21 বছরের একটা ছেলে, নাম মিহির, আত্মহত্যা করেছে ওভারব্রিজের উপর থেকে লাফ দিয়ে। লাশটা নিতে হবে, কেউ সাথে নাই। আত্মীয়রা লাশ নিতে চায় না। তারা শুধু বলেছে কবরস্থানে দিয়ে দেন, আমরা সকালে আসব। আমি একটু থমকে গেলাম। রাত 12টা, আত্মহত্যার লাশ, কিন্তু পেট তো চলতে হবে, চাকরি করতেছি। চিন্তা না করে চলে গেলাম হসপিটালের মর্গে। মর্গের ভিতরে ঢোকার পরই অদ্ভুত লাগলো। ঘর ঠান্ডা, কিন্তু ঘামে ভিজে যাচ্ছে আমি। নাসিম, মর্গের ছেলে, সে খুবই শান্ত। বলল, ভাই এই লাশটা 3 দিন ধরে এখানে পড়ে আসে, কেউ দেখতেও আসেনি। আমি জিজ্ঞাসা করলাম, ছেলেটি কেমন ছিল? সে শুধু বলল, হাসতো কম, চোখ বড় বড়, একটা কিছু যেন লুকিয়ে রাখতো সবসময় সে। লাশ তুললাম, মুখটা ঢাকা ছিল, কিন্তু যেন সে আমাকেই দেখছে। ঢাকা কাপড়ের নিচেও চোখের চাপ টের পাচ্ছি। আমি গাড়িতে উঠলাম। গাড়ি চলছে, রাস্তা ফাঁকা, চারপাশে শুধু কুয়াশা। রেডিও অন করলাম, গজল বাজছে। হঠাৎ একটা শব্দ, ঝনঝন। পিছনে কি যেন পড়ে গেল মনে হলো। নাসিম বলল, ভাই দরজা ঠিক মতো লাগাইছেন তো? আমি বললাম, আরে লাগাইছি, চিন্তা করিস না। কিন্তু তখন আমি আয়নায় দেখি পিছনের সিটে কেউ বসে আছে। না, ভুল দেখছি ভাবলাম। আবার তাকালাম, একটা কালো ছায়া বসে আছে, একদম নিস্তব্ধ। আমি গাড়ি থামিয়ে নামলাম। পিছনে কিছুই নেই, দরজা নক করা, লাশ জায়গায় আছেই, লাশের জায়গা লাশই আছে। কিন্তু তখন আমি টের পেলাম আমার জামার নিচ দিয়ে ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ছে। 12টা 20, রাস্তায় হঠাৎ দেখি একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন, পুরো সাদা ধুতি, মাথায় পাগড়ি পরা। আমি গাড়ি থামালাম। উনি এগিয়ে এসে বললেন, ওর সময় এখনো শেষ হয়নি, সে এখনো মরেনি, আপনি তাকে নিয়ে কোথায় যাচ্ছেন? আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি বলি, কে আপনি? উনি শুধু হেসে বলল, ওর চোখের দিকে কখনো তাকিয়েছেন? তারপর মিলিয়ে গেল কুয়াশার ভিতর, একদম ধোঁয়ার মধ্যে মিশিয়ে গেল। আমি ভয় পেয়েও গাড়ি চালাতে থাকলাম। কবরস্থানের কাছাকাছি গিয়েই দেখি গাড়ি বন্ধ হয়ে গেল। আমি নামি, দেখি পিছনের দরজা খোলা, লাশ নাই। পিছনে তাকাতেই একদম পাশে দাঁড়িয়েছে মিহির। তার মুখ ঢাকা নেই, চোখ দুটি লাল, একদম জ্বলজ্বল করছে, ঠোঁটে একটা অদ্ভুত মায়ার হাসি। সে বলল, আপনারা তো আমার খবর রাখেননি, আমি এখনো চলাফেরা করি, আমার গল্পটি শুনবেন? শুরু হলো এক ভয়ানক হ্যালোসিনেশন। আমি দেখতে পাচ্ছি আমার নিজের অতীত। একবার আমি এক রোগীকে ফেলে রেখে পালিয়েছিলাম, শুধু বিল না পাওয়ার ভয়ে। সেই ছেলেটি আমার সামনে কাঁদছে, চিৎকার করছে, তার মুখ ধীরে ধীরে মিহিরের মুখে রূপ নিচ্ছে। তুমি কি ভেবেছিলে কেউ দেখছে না? মিহির বলল, আমি দেখেছিলাম। আমি আর কিছু মনে করতে পারছি না। পরের দিন ভোরে আমাকে পাওয়া যায় হসপিটালের সামনের রাস্তায়, গাড়ি বন্ধ, লাশ নেই, আমার জামা রক্তে ভেজা। নাসিম, সে এখন মানসিক হসপিটালে ভর্তি, কথা বলে না, শুধু দেওয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করে। ও এখনো আসে, ফিরে ফিরে আসে। এই কাহিনী শোনার পর তুমি যদি বলো, ভাই গল্পটি বানাইতেছেন, তাহলে ঠিক আছে, তবে আমার কথা মনে রেখো, সব আত্মা ঘুমায় না, আর সব যাত্রার গন্তব্যও শেষ হয় না। আর তাই আমি এখন রাত 12টার পরে আর কোনো লাশ নেই না।
কারণ সব যাত্রী মানুষ হয় না। এতক্ষণ আমরা এক রহস্যময় গল্প শুনলাম, তো দেরি না করে পরবর্তী ঘটনা শুরু করা যাক। বছর 20 তো হবেই এই হসপিটালে অ্যাম্বুলেন্স চালাইতেছি আমি। লাশ তুলি, রুগী আনি, কাহিনী শুনি, আর মাঝে মধ্যে হেসে উঠি একা একাই। কিন্তু ওই এক রাত আমার জীবনটা 2 ভাগে ভাগ করে দিয়েছে, আগের আমি আর পরের আমি। ওই রাতের পর আমি আয়নার দিকে চোখ রেখে তাকাইতে পারি না। সব কিছু শুরু হয়েছিল এক রাতটি ছিল শুক্রবার। সেই রাতে রেডিওতে চন্দ্রগ্রহণের খবর চলতেছিল। হসপিটালের রেডিও অপারেটর মজা করছিল, ভাই রফিক, আজকে ভূতের রাত, সাবধানে যান। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু কে জানতো ওই রাতে আমি এমন কিছু দেখব যেটা শুধু চোখে না, আমার মনেও গেঁথে থাকবে সারা জীবন। রাত 1:30 বাজে হঠাৎ রেডিওতে কল আসলো, একটা অ্যাক্সিডেন্ট শহরের বাইরে। লোকেশন পুরাবাড়ি, রাস্তার মাথায় একটা পুরাতন কবরস্থানের কাছাকাছি। একটা মেয়ে, বয়স বড়জোর 18 কিংবা 19 ছিল, একটা প্রাইভেট কার এসে ধাক্কা মেরে মাটিতে ফেলে মাথা ফেটে মারা যায়। আমি গাড়ি নিয়ে বের হলাম। রাস্তা ফাঁকা, বাতাসটা একটু অস্বাভাবিক ঠান্ডাই ছিল ওই রাতে। হেডলাইট মাঝে মাঝে ধুলা উঠছিল, আর গাড়ির ড্যাশবোর্ডে পেন্ডুলামের মতো দুলছিল একটা তসবি, যেইটা আমার মেয়ে আমাকে দিয়েছিল। রাস্তার মাঝে হঠাৎ এক মুহূর্তে মনে হইল এক মহিলা দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে। ব্রেক কষে থামাইলাম, দরজা খুলে নামলাম, কেউ নাই। আগাই গেলাম কয়েক কদম, বাতাস থেমে গেছে হঠাৎ, যেন কিছুই নড়ছে না। তখন পিছনে একটা ঠান্ডা নিঃশ্বাসের আওয়াজ পাইলাম। পিছনে ফিরলাম, কেউ নাই। তাড়াতাড়ি ফিরে গাড়িতে এসে উঠলাম। তখন তাড়াতাড়ি করে ওনার ওইখানে চলে গেলাম। তখন পিছনের সিটে মেয়েটারে উঠাইতে হইল। এক লোক আগে থেকেই কাঁধে কইরা মেয়েটারে উঠাইছে। মেয়েটার মুখ রক্তে ভরা, চোখ একদম বন্ধ। আমি দরজা লাগাই সোজা হসপিটালের দিকে রওনা দিলাম। গাড়ি চলতেছিল, হেডলাইট গাছের ছায়া পড়ে যাচ্ছিল। হঠাৎ মেয়েটা ফিসফিস করে বলে উঠল, ওরা আসতেছে আমাকে নিতে। আমার বুক ধপ করে উঠল। কি বলে? আমি আয়নায় তাকায়েই দেখি মেয়েটার চোখ খোলা, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমার হাত থরথর করছিল স্টারিং ধরে। আমি কিছু বলার আগেই গাড়ির আলো হঠাৎ নিভে গেল, আবার জ্বলে উঠল। ক্লান্ত না, ভয় পাইছিলাম, সত্যি বলতেছি ভাই। ওই দিন আমি হসপিটালের দিকে যাওয়ার পথে রাস্তার এক জায়গায় দেখি আবার সেই সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে, এবার গাড়ি একদম গায়ে গায়ে। আমি আবার থামাইলাম, কিন্তু এখন সে আমার জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে নিচু গলায় বলল, রফিক ভাই, চিনছেন নাকি? আমি হোসেনপুরের বৃদ্ধা, যেই লাশটা আপনি আনছিলেন 3 বছর আগে। আমার মাথা ঘুরে উঠল। আমি আনছিলাম তার লাশ। তখন রাত ছিল, তখনও কবরস্থান ছিল পাশে, কিন্তু সে তো মরে গেছে। আমি নিজের হাতে তার শরীরে কাফন পরায়ে উঠাইছিলাম। তখন আমি তাকাইছিলাম একটা মৃতদেহের দিকে, এখন সে তাকায় আমার চোখে চোখ রেখে। জানালার কাজ বন্ধ করলাম, গাড়ি স্টার্ট দিলাম, কিন্তু পিছনের সিট খালি, মেয়েটি নাই। আমি থামাইতে গিয়েও থামাইলাম না, চোখ বড় বড় হয়ে আছে। হসপিটালে ঢুকলাম গাড়ি নিয়ে। গাড়ি পার্ক করে ছুটে গেলাম অফিসে। সিকিউরিটি রুমে গেলাম, বললাম দেখাইতেছে আমি গাড়ি চালাইয়া আইছি ঠিকঠাক, কিন্তু গাড়ির পিছনে কেউ নাই। গাড়ির দরজা খুলে আমি একাই নামতেছি, কিন্তু সবচেয়ে ভয়ানক জিনিসটা আমি শুনছিলাম সিসিটিভির শব্দে। গাড়ির ভিতরের দরজা খোলার আগে খুব নিচু স্বরে কেউ বলতেছে, আমারে মাটিতে নামাই দাও রফিক ভাই, আমার জায়গা কবরের ভিতরে। তারপরে আমি কিছুদিন অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ি, কিন্তু এখনও আমি ওই গাড়িই চালাই। হসপিটাল চায় না যে কেউ জানুক এই কাহিনী, আর আমিও বলি না কাউকে। তবে মাঝে মধ্যে খুব গভীর রাতে যখন শহর ঘুমায়, আমার পিছনে আয়নায় দেখি কেউ যেন বসে আছে, সাদা কাপড় গায়ে, মুখটা ঢেকে রাখা। আমি জানি আমি একা না, আমি জানি আমি আর কোনো দিনও একা ছিলাম না।
রাতের গাড়িতে যে একবার চড়ে সে আর কোনোদিনই নামে না। এতক্ষণ আমরা আরো একটা রহস্যময় গল্প শুনলাম, তো দেরি না করে পরবর্তী গল্প শুরু করা যাক। গল্পটি যেভাবে আমাকে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমার নাম আসমাউল। আমার বয়স 18 কিংবা 19 হবে। পারিবারিক আর্থিক সমস্যার কারণে আমি নতুন নতুন কাজ শুরু করছি। আমার কাজ হলো, আমার এক দাদা অ্যাম্বুলেন্স চালায়, আমি তার সাথেই থাকি। আমার দাদারে আমি উস্তাদ উস্তাদ বলে ডাকি। একদিন রাত 8টা-9টার দিকে ঢাকা মেডিকেলের বাইরে আমরা বসে আছি। দুজন লোক এসে বলে একটা লাশ নিয়ে যেতে হবে, মাগুরা যাইতে হবে। একটা ছেলের লাশ কলেজে পড়ে। সব কিছু শেষমেশ করে লাশ তুলতে তুলতে প্রায় 12টা বেজে গেছে। তখন জানতাম না যে ছেলেটি কিভাবে মারা গেছে। লাশের সাথে আমরা 2জন এবং তাদের লাশের বাড়ি থেকে একজন, মোট আমরা 3জন আর লাশ। যাত্রা শুরু করলাম। ওই লোকের সাথে কথা বলতে বলতে শুনলাম যে ছেলেটি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে মারা গেছে। এইটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি তখন থেকেই ভয় পেতে শুরু করলাম। শহরটা ভালো মতোই পার হলাম, কিন্তু পদ্মা পার হওয়ার পরে টুকটাক সমস্যা শুরু হয়। গাড়ি ভারী হতে শুরু করে, গাড়ির গতি কমে যাইতে শুরু করে। আমি উস্তাদরে বলি, উস্তাদ কি হচ্ছে? উস্তাদ বলল, চুপ থাক। তারপরে উস্তাদ কি যেন করলো, গাড়ি দাঁড় করায়ে, উস্তাদের গাড়িতে সবসময় একটা কি পানি থাকে, গাড়ি পানি চারপাশে ছিটিয়ে এবং কী সব করলো। তারপরে গাড়ি আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করলো। তখন আবার গাড়ি ঠিক মতনই চলতেছে, কিন্তু আসল সমস্যা শুরু হয় ভাঙ্গার থানা পার হয়ে গ্রামের ভিতর ঢুকে গেছে। ওই সময় চারপাশে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা এবং রাস্তার চারপাশে অনেক পুরানো গাছ। ওই মাঠের ভিতর দিয়ে গাড়ি একদম আস্তে চলা শুরু করে। গাড়ি যেন চলতেছেই না, একদম থেমে যাচ্ছে। আমি খুব ভয় পাচ্ছি। উস্তাদ এটা বুঝতে পারছে। উস্তাদ আবার গাড়ি ঠেকায়ে আমার গাড়িতে বসায় তারা 2জন নিচেই নামছে এবং আমি গাড়ির ভিতরে একা একাই ভয়তে বসে আছি। কিন্তু পিছন থেকে কেমন যেন শব্দ আসতেছে, ফিসফিসে আওয়াজ। আমি ভয়ে ভয়ে পিছনে তাকাতেই দেখি লাশ উঠে বসে আছে আমার দিকে তাকিয়ে। আমি দেখে কি করবো বুঝতে না পেরে চিৎকার দিয়ে গাড়ি থেকে নেমে একদিক দৌড় মারছি। তারপরে আমার আর কিছু মনে নাই। প্রায় 30 মিনিট পর আমার জ্ঞান ফিরে। দেখি আমি এক বাড়ি শুয়ে আছি, পাশে উস্তাদ, ওই লোক এবং কিছু লোক আছে। আমি সব বললাম তাদের। উস্তাদ বলল যে আমি বলে চিৎকার দিয়ে রাস্তার পার অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। গাড়ি ওইভাবেই রেখে আমার নিয়ে একটু দূরে একটা বাড়ি, ওই বাড়ি নিয়ে গেছিল তারা 2জন। এখন সব কিছু ঠিকঠাক। এখন আমরা আবার 3জন গাড়ির দিকে আসতে শুরু করলাম। গাড়ির কাছে এসে দেখি গাড়ির খোলা। গাড়ির ভিতরে যেয়ে দেখে গাড়ির ভিতরে কোনো লাশ নাই। চারপাশে খুঁজতেছি, হঠাৎ দেখি পাশে একটা বড় পুরনো বটগাছের উপরে লাশ হাওয়াতে ভাসতেছে। এইটা দেখে আমি কি করব? এইটা দেখে আমি খুব ভয়তে উস্তাদের জড়াই ধরে কান্নাকাটি শুরু করে দিই। আবার আমার নিয়ে উস্তাদ ওই বাড়ি যাই এবং ওই বাড়ি আমাকে রেখে ওই বাড়ি থেকে একজনের লোক নিয়ে পাশে একটা মাদ্রাসা বা মসজিদ আছে, ওইখানে গেছে। ওইখান থেকে হুজুরি নিয়ে আসে এবং হুজুর কিছুজন ছাত্র নিয়ে আসে কী সব করার পরে লাশটি অটোমেটিকভাবে নিচে নেমে গেল এবং হুজুররা নিজেরাই ধরে লাশটি গাড়িতে উঠিয়ে এবং কী সব বললো যে আত্মহত্যা করা লাশ, তো আপনারা গোসল করার নাই, জানাজা করার নাই, তার জন্য সব ঝামেলা হচ্ছে। এখন আর সমস্যা হবে না, আপনারা বাসায় তাড়াতাড়ি যে লাশটারে গোসল করায় দাফন করে দেওয়ার চেষ্টা করুন, তাইলে ভালো হবে। কিছুই করে আমাকে নিয়ে তারপরে আবার গেল। পরে আমি এইগুলো উস্তাদের কাছ থেকে পড়ে শুনছিলাম।